আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। গত 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয় এবং সেই সরকারটি বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের তথাকথিত বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত করার চেষ্টা করেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারটি বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর ভারত কোন কোন উপায়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত করার চেষ্টা করেছে এবং প্রতিটি ক্ষেত্রে ভারতের রাজনীতিবিদেরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটির বিপরীতে পরাজিত হয়েছে এবং বারবার পরাজিত হওয়ার পর ভারত সর্বশেষ তাদের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সামনে নিয়ে এসেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারটির মুখোমুখি নিয়ে এসেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি উল্লেখ করেছেন যে বাংলাদেশ ও ভারতের যে সম্পর্ক সেটা স্বাভাবিক হবে তখনই যখন বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই উক্তিটি আমরা বিশ্লেষণ করব এবং উক্তিটির প্রথম আলোর পাঠকরা কিভাবে নিয়েছেন সেটাও আমরা বিশ্লেষণ করব। প্রথমে শুরু করা যাক যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারটি বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর ভারত কী করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরপরই ভারত বাংলাদেশের সাথে কোনো রকম কমিউনিকেশন না করে বিভিন্ন স্থানের বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট প্রভৃতি অঞ্চলে এক ব্যাপক বন্যার সৃষ্টি করে এবং ওই সমস্ত এলাকায় যান ও মালের ব্যাপক ক্ষতি সাধন হয়। বাংলাদেশের সাধারণ মানুষ এবং প্রবাসী বাংলাদেশিরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের এই সমস্যা সমাধান করার চেষ্টা করে। ভারত এখানে অনেকটাই ব্যর্থ হয়। এরপর বাংলাদেশের সীমান্ত সংলগ্ন যে পাহাড়গুলো রয়েছে সেখানে বিভিন্ন সশস্ত্র জঙ্গি সংগঠনগুলোকে ভারত উস্কিয়ে দেয়। ফলে সেই জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে আঘাত হানে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারটি সেই ষড়যন্ত্র অত্যন্ত সুন্দরভাবে নস্যাৎ করে দেয়। ভারতের নোংরা রাজনীতি এখানেও পরাস্ত হয়। এরপর ভারত যা করে তা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীকে উস্কিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফ্যাসাদ, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারটি ভারতের এই নোংরা রাজনীতিও ঠেকিয়ে দেয়। ভারত এতে পাগল হয়ে যায়। কেননা ভারত বাংলাদেশের কাছ থেকে যে অবৈধ সুযোগ সুবিধাগুলো পেত সেগুলো অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে বা কমে গিয়েছে। যেমন বাংলাদেশ থেকে যে অবাধ রেমিটেন্স দিত সেই রেমিটেন্স অনেকটা কমে গিয়েছে। বাংলাদেশের ভেতর দিয়ে যে অবাধ ট্রানজিট ছিল সেটা অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে এবং বাংলাদেশের যে বাণিজ্য নির্ভরতা পুরোটাই ভারত নির্ভর ছিল সেটাও অনেকটা কমে এসেছে। ফলে ভারতের রাজনীতি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারটির কাছে বারবার পরাস্ত হয়ে ভারত সর্বশেষ তাদের যে সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সামনে নিয়ে এসেছেন। আর তাই তো উপেন্দ্র দ্বিবেদী উনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে তখনই যখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। কিন্তু কেন উপেন্দ্র দ্বিবেদী সামনে চলে আসলেন, এর ঘটনার পিছনের ঘটনা কি? আমরা দেখেছি যে সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। ভারত বাংলাদেশের সাথে কোনো রকম কমিউনিকেশন না করে সীমান্ত সংলগ্ন বিভিন্ন কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এখানে উল্লেখ থাকে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো সীমান্তের বা নো ম্যানস ল্যান্ড থেকে 150 গজ দূরে তারা চাইলে তাদের দেশের ভেতরে কাঁটাতারের বেড়া স্থাপন করতে পারে। কিন্তু ভারত আন্তর্জাতিক এই আইনটি অমান্য করে তারা নো ম্যানস ল্যান্ডের 20 থেকে 30 গজের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল। বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবি এবং সীমান্ত সংলগ্ন বাংলাদেশিরা ভারতের এই কর্মকাণ্ড তারা স্থবির করে দেয় বা নস্যাৎ করে দেয় বা ঠেকিয়ে দেয়। ভারত যা আরও অপকর্মটি করছিল দীর্ঘদিন ধরে এই সীমান্তে তা হচ্ছে যে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারা 300 বাংলাদেশিকে সীমান্তে হত্যা করে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরস্ত্র ব্যক্তিকে
সীমান্তে হত্যা করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, কিন্তু ভারত যেন কোনো আন্তর্জাতিক আইন মানতে চায় না। এ সম্পর্কে ভারতের যে হাই কমিশনার বাংলাদেশে রয়েছে তাকে তলব করা হলে উনি বাংলাদেশ ভারত সীমান্তে যে ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে হাই কমিশনার বলেন যে শেখ হাসিনার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা কাঁটাতারের বেড়া স্থাপন করছিল। প্রিয় দর্শক, এখানে উল্লেখ করতে হয় যে শেখ হাসিনা আসলে সত্যিকার অর্থে কোনো রাজনীতিবিদ ছিলেন না। উনি ছিলেন একজন অশিক্ষিত মহিলা। ওনার ক্ষমতাই ছিল শেষ কথা, এবং ক্ষমতায় থাকার জন্য উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিলেন। কিন্তু জেনারেল উপেন্দ্র দ্বিবেদী যে উক্তিটি করেছেন সেটা অনেকটা বিশ্লেষণের দাবি রাখে, কেননা উনি বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে তখনই যখন বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এর অর্থ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারটির সাথে ভারত নেগোসিয়েশন করে কোনোভাবেই পেরে উঠতে পারছে না, বা বাংলাদেশ থেকে ভারত যে বিভিন্ন রকমের অবৈধ সুযোগ সুবিধা নিত সেই সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে না বিধায় তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারটিকে আর চাচ্ছে না, তারা চাচ্ছে একটা নির্বাচিত সরকার। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই উক্তিটি আরও এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে বা একটা ভাবিয়ে তুলছে এই বিষয়ে যে বাংলাদেশের যে বিগত রাজনৈতিক দলগুলো সরকার গঠন করেছিল তারা আসলে বরাবরই ভারত নির্ভর পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল। ভারতকে বিভিন্ন সুযোগ সুবিধা তারা দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এটাই যে ক্ষমতায় কত দীর্ঘস্থায়ীভাবে থাকা যায়, ক্ষমতায় কিভাবে আরও 5 বছরের বেশি সময় অবৈধভাবে থাকা যায় এবং ভারতের আনুকূল্য পাওয়া যায়, এবং ভারত এই আনুকূল্য দেওয়ার অ্যাগেনস্টে বাংলাদেশ থেকে তারা তাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে নিত। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দল তথা রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্দেশ্যে যে বার্তাগুলো দিতে চাই তা হচ্ছে যে আপনাদের রাজনীতির ক্ষেত্রে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সর্বদা সামনে রাখতে হবে এবং এটার সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। আপনাদের রাজনীতি করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য। আপনাদের রাজনীতি করতে হবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিকট অতীতে আমরা দেখেছি যে শত কোটি হাজার কোটি টাকার মালিক হলেও তাদের যে লজ্জাকর যে পরিণতি হয়েছে সেইটা থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আপনাদের নীতি এবং নৈতিকতা হতে হবে আকাশ সমান। বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বার্থের বিপরীতে যায় এমন কোনো চুক্তি করা যাবে না। আপনাদের মনে রাখতে হবে যে বিদেশি কোনো প্রভু আপনাদেরকে চিরস্থায়ীভাবে ক্ষমতা দিতে পারবে না, এবং সর্বশেষ বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার উৎস। প্রিয় দর্শক, উপেন্দ্র দ্বিবেদী যে উক্তি করেছেন এই উক্তিটির অ্যাগেনস্টে যে প্রথম আলোর পাঠকরা রয়েছে তারা যে রিয়াকশন দিয়েছে সেটা অত্যন্ত চিন্তার বিষয়। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই উক্তিটি নিশ্চয়ই বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থের বাহিরে যায়, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারটি বাংলাদেশকে ঠিকমতো সামনের দিকে এগিয়ে নেওয়ার সব চেষ্টাই তারা করছে। অথচ উপেন্দ্র দ্বিবেদীর এই উক্তিটি এটাকে ভালোবেসেছে 30%, এটাতে খুশি হয়েছে 50%, মানে 80% পাঠক জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই উক্তির সাথে যেন একমত। আর এখানে যে প্রায় 20 থেকে 22% পাঠক রয়েছে তারা আসলে খুশি না, এই 20% পাঠক খুশি না উপেন্দ্র দ্বিবেদীর এই উক্তিটিতে। এবং প্রথম আলোর এই যে কমেন্ট সেকশনটি অফ করে রাখা ছিল প্রায় 2 ঘন্টা। এই 2 ঘন্টায় একটা কমেন্টও এখানে আসেনি। তাই এখানে প্রশ্ন থেকে যায়
যে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর যে উক্তিটি করেছে সেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নতি এগুলোর সাথে আসলে মানানসই নয়। আর এই মানানসই নয় বিষয়টি লুফে নিয়েছে প্রায় 80% পাঠক, আর 20% পাঠক তারা উপেন্দ্র দ্বিবেদীর উপরে নাকশ হয়েছেন। কিন্তু প্রথম আলো কীভাবে এই জিনিসটা এখানে প্রেজেন্ট করলো সেটাই চিন্তার বিষয়। এবং এখানে কমেন্ট সেকশন প্রায় 2 ঘন্টা পর্যন্ত কেউ কমেন্ট করেনি, তাহলে কমেন্ট সেকশন বন্ধ ছিল, যেটাও আসলে চিন্তার উদ্রেক করে। তাই বাংলাদেশের সাধারণ মানুষকে প্রথম আলোর বিষয়ে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।